বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট 9,38,000 কোটি টাকার বাজেট ঘোষণা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপনের জন্য অনুমতি চাইতে পারেন। বিদেশি খেজুরের দাম বাড়বে, ইলেকট্রিক্যাল গাড়ির দাম কমবে, বিদেশি লিপস্টিকের দাম বাড়বে, এই সব ব্যাপারগুলো আমরা মোটামুটি জানি। আমরা এটাও জানি যে টিন বাধ্যতামূলক করা হয়েছে এবং আপনার যদি অলরেডি টিন থেকে না থাকে সেই ক্ষেত্রে আপনি হয়তো আপনার ব্যাংকের কাছ থেকে আগামী মাসে চিঠি পাওয়া শুরু করবেন যেন আপনি আপনার টিনটা আপডেট করতে পারেন। এগুলা উপরের দিকের বড় বড় খবর যেগুলো মোটামুটি সবাই জেনে গিয়েছে। আজকে আমরা বাজেটের একটু ডিপে যাওয়ার চেষ্টা করব এবং আমরা দেখব বাজেটের ভিতরে অ্যাকচুয়ালি কি কি আছে যেগুলো আপনার দৈনন্দিন জীবনে এফেক্ট ফেলবে। চলুন শুরু করা যাক। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থবর্ষ প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। 1700 সালের দিকে রাজা জর্জ ছিল ব্রিটিশ উপমহাদেশের রাজা, যে ব্রিটিশ উপমহাদেশ মোটামুটি কন্ট্রোল করত, এবং ওই সময় ব্রিটিশ কিংডমের অর্থনীতিবিদ যিনি ছিলেন তার নাম ছিল ওয়ার্লপুল। তো এই ওয়ার্লপুল লোকটা প্রত্যেক বছর বাজেট পেশ করত ব্রিটিশ সংসদের ভিতরে, এবং ওই সময় সুরা মানে মদ্যপান, তারপরে আফিম টাফিম এরকম এক্সট্রিম জিনিসপত্র ছাড়া নর্মাল জিনিসপত্র সেরকম কর আরোপ করা হতো না। তো ওনার কাছে প্রত্যেক বছর সারা বছর ধরে মানুষজন সাজেশন দিত যে পরের বছর আপনি মদ ইম্পোর্টের সময় এইটা করেন, পরের বছর আপনি যখন এই জিনিস ইম্পোর্ট হবে আফিম তখন এইটা করেন। এগুলো সারা বছর ওনার কাছে দিত মানুষজন, এবং উনি ওগুলো সব কালেক্ট করে উনি একটা ব্যাগের ভিতরে রাখতো। এবং উনার প্ল্যান ছিল, এবং উনি এটা প্রত্যেক বছর করতো, যে প্রত্যেক বছর যখন পার্লামেন্টে বাজেট অধিবেশন হবে তখন উনি ওই ব্যাগটা পার্লামেন্টে যে উল্টা করবে, সব কাগজগুলা পড়বে, এবং তারপর একটা একটা করে উনি উঠায় বলবে যে একজন আমাকে বলছিল যে শুল্ক আরোপ করতে হবে মদের উপরে 28%, আপনারা কি একমত? সবাই যখন বলবে একমত তাকে দিব, ওটা নিয়ে আলোচনা হবে এবং তারপরে ফাইনালাইজ হবে বাজেট। এই যে চামড়ার তৈরি একটা ব্যাগ উনি উল্টাইতো, ওই ব্যাগটাকে ফরাসি ভাষায় বলে বুজেট, এবং সেইটার থেকে আজকের দিনে আমরা বাজেট ওয়ার্ডটা পেয়েছি। যাই হোক, বাজেট শব্দের ইতিহাস জানা তো আপনার তেমন কোনো লাভ নাই, আপনার রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল কি কি চেঞ্জ আসবে এটা জানা দরকার। টিন বাধ্যতামূলক করার ব্যাপারটা সবচেয়ে হাইলাইটেড, এবং আই থিঙ্ক এটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবারের বাজেটে, কারণ এটা একটা বড় চেঞ্জ, এবং যেই চেঞ্জের একদম সরাসরি ইমপ্লিকেশন হলো বাংলাদেশের একটা বড় অংশের মানুষ করের আওতায় চলে আসবে, যেটা বাংলাদেশের মানুষ কখনোই ছিল না। এবং টিন ইম্পর্টেন্ট, এবং সবাইকে টিন খোলাইতে বাধ্য করার বিভিন্ন স্টেপ বাংলাদেশ সরকার গত 5-10 বছর ধরে নিয়ে আসতেছে। আপনারা জানেন যে এক সময় জমি কিনতে টিন লাগতো না, তারপরে লাগা শুরু হয়। এক সময় অমুক জিনিস করতে টিন লাগতো না, বিদেশ যাইতে টিন দেখাইতে হইতো না, তারপরে দেখানো শুরু হয়। এরকম বিভিন্ন স্টেপে আস্তে আস্তে টিন ইমপ্লিমেন্ট করা শুরু হয়, যাতে করে আরো বেশি মানুষকে আমরা করের আওতায় আনতে পারি। এবং এইটার ফাইনাল নেইল ইন দ্য কফিন হলো ব্যাংক অ্যাকাউন্টের জন্য টিন বাধ্যতামূলক এই ব্যাপারটা করা। এর আগে লুজলি এগুলা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু বলা হয়েছে যে আপনার যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট থাকে থাকুক, কোনো সমস্যা নেই, আপনার যদি টিন না থাকে তাতেও কোনো সমস্যা নেই, আমরা ওই ফিক্সড ডিপোজিট থেকে যে লাভ হবে সেটা 15% কাটবো, 10% কাটবো না। কিন্তু আপনি যদি টিন দেন তাহলে 10% কাটবো, 15% কাটবো না। ওইভাবে প্যাসিভলি বলা হয়েছে, মানুষকে এনকারেজ করা হয়েছে যে ভাই তাও আপনি আপনার টিনটা দেন, কিন্তু কেউ দেয় নাই সেইভাবে। এই কারণে এখন এটা ম্যান্ডেটরি করে দেওয়া হচ্ছে। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট করতে চান, আপনার যদি অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, আপনার টিন বাধ্যতামূলক, না হলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে কাজ করা। এবং এই জিনিসটা লজিক্যাল, আপনারা যদি অঙ্কটা একটু দেখেন, 1,30,00,000 মানুষের টিন আছে বাংলাদেশে অ্যাপ্রক্সিমেট, এবং এই 1,30,00,000 মানুষের টিন আছে যাদের, তাদের মধ্যে আবার 40-50 লাখের মতো মানুষ ট্যাক্স দেয়। কিন্তু বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট আছে 7 থেকে 8 কোটি মানুষের। সো এই মুভটা যদি সফলভাবে সরকার বাস্তবায়ন করতে পারে, সেই ক্ষেত্রে 1 কোটির থেকে লাভ দিয়ে 7 কোটিতে চলে আসবে টিনের ওনার, মানে টিন আছে এরকম মানুষ 7 কোটিতে চলে আসবে, উইচ মিনস স্ট্যাটিস্টিক্যালি সেম নাম্বার যদি আমরা দেখি, 3.5 কোটি মানুষ হয়তো ট্যাক্সের আওতায় চলে আসবে, 3.5 কোটি মানুষ হয়তো ট্যাক্স দেওয়া শুরু করবে। এবং আমরা জানি যে আপনার যদি টিন থাকে রিটার্ন সাবমিট করা কিন্তু বাধ্যতামূলক। সো ধরে নিতে পারেন আপনি, আপনার যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, আগামী বছর থেকে আপনার ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এই জিনিস যিনি ভেবে বের করছে সে ডেফিনেটলি জ্ঞানী মানুষ, তাকে প্রপস দেওয়া উচিত আমাদের, যে এটা খুব স্মার্ট স্ট্র্যাটেজি একটা মুভ হয়েছে সরকারের দিক থেকে যদি আপনি চিন্তা করেন। এবং কিছু এক্সেপশন আছে, যেমন সরকার থেকে যারা ভাতা পায় তাদের টিন লাগবে না, শিক্ষার্থী আছে কয়েক লেভেলের যাদের টিন লাগবে না। মোটা দাগে আপনার আমার সাধারণ মানুষের সবার এখন টিন বাধ্যতামূলক। আপনার করমুক্ত আয় সীমা কিন্তু বেড়েছে, এবং প্রত্যেক বছরই করমুক্ত আয় সীমা একটু বাড়ায়, কারণ সব সরকারই জানে যে করমুক্ত আয় সীমা যদি আমি একটু না বাড়াই ওটা খারাপ দেখায়। আপনি যদি ছেলে হন সেই ক্ষেত্রে আপনার জন্য এখন 3,75,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। আপনি যদি মেয়ে হন, বা আপনি যদি 65 বছরের বেশি বয়স্ক ছেলে বা বয়স্ক কেউ হন, সেই ক্ষেত্রে আপনার জন্য 3,75,000 জায়গায় এটা হয়ে যাবে 4,15,000 টাকা। আপনি যদি প্রতিবন্ধী হন, অথবা আপনি যদি জুলাই যোদ্ধা হন, সেই ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য 5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। যদি জুলাই যোদ্ধা হন অথবা মুক্তিযোদ্ধা হন, সেই ক্ষেত্রে 5,15,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। এইখানে
একটা বিষয় আছে বোঝার। বিষয়টা হলো মুক্তিযোদ্ধারা আবার বেশিরভাগই 65 বছরের বেশিও। সো উনারা একটা ডাবল ডিপিং টাইপ সিচুয়েশনের মধ্যে চলে আসতেছে, যখন উনাদের বেশিরভাগ এখন আর কাজ করতেছে না অ্যাক্টিভলি। আমি ধরে নিতে পারি যে উনারা বেশিরভাগ, আমরা যদি নর্মালি চিন্তা করি, বেশিরভাগই আসলে তার প্রাইম কর্ম যুগটা শেষ করে ফেলছে, এখন ওনারা তাদের শেষের দিকে আছে। সো উনারা অত অ্যাক্টিভ ইনকাম হয়তো করতেছেনও না, প্লাস উনারা 65 বছরের বেশি, সো ওরা আরেকটা ট্যাক্স ব্র্যাকেটের মধ্যেও পড়ে। সো মেইন এই পুরো ইকুয়েশনটার বেনিফিট সবচেয়ে বেশি যাদের হবে সেটা হলো জুলাই যোদ্ধাদের। 5,15,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, সবাই ইয়াং এবং সবাই কর্মক্ষেত্রে মাত্র ঢুকতেছে। সো বিশাল একটা ট্যাক্স বেনিফিট পাচ্ছে সবাই কর্মক্ষেত্রে ঢোকার সময়, যেটা আশা করি তাদের অনেক হেল্প করবে। একটা বড় চেঞ্জ আসছে পার্সোনাল ট্যাক্সে এই বছর। সেটা হলো, আগে আমরা সবসময় জানি যে বছরের একটা নির্দিষ্ট সময় থাকতো যেই সময় আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারতেন। যখন যে অক্টোবর, নভেম্বর, সেপ্টেম্বর এই টাইমটা যখন আসতো, সবাই হুড়াহুড়ি করা শুরু করে যে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। সবসময় সরকার তারপরে এটা বাড়াইতো যে না, আরো 3 মাস করা যাবে বা আরো 1.5 মাস করা যাবে, বাট একটা ফিক্সড টাইম ছিল যে ওই সময় ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে। এটা অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে। এখন থেকে আপনি পুরো বছরই ট্যাক্স রিটার্ন সাবমিট করতে পারবেন, এবং বছরের প্রথম 6 মাসে যদি আপনি করেন তাহলে আপনি 5% ডিসকাউন্ট পাবেন, এবং শেষ 6 মাসে করলে আপনি কোনো ডিসকাউন্ট পাবেন না। তারপরে যদি আপনি করতে যান সেই ক্ষেত্রে 5% জরিমানা অ্যাড হবে আপনার ট্যাক্সের সাথে। এখন আমি আপনাদের একটা জটিল অঙ্ক বুঝাবো, এই অঙ্কটা আপনাদের বোঝা জরুরি। 2023 সালে করমুক্ত আয় সীমা ছিল 3,50,000 টাকা। গত 3 বছরে আপনি যদি সরকারি ডেটাও দেখেন, ইনফ্লেশন 10%-এর বেশি, যার মানে হইল যদি আপনার 2023 সালে 3.5 লাখ টাকা ইনকাম হয়ে থাকে, সেই 3.5 লাখ টাকা দিয়ে এখন আপনি 2,68,000 টাকার মতো জিনিসপত্র কিনতে পারবেন। উল্টা করে যদি আপনি দেখেন, 3.5 লাখ টাকা দিয়ে আপনি যা কিনতে পারতেন 2023 সালে, আজকের দিনে ওই সেম জিনিস কিনতে আপনার 4,65,000 সামথিং টাকা লেগে যাবে। কিন্তু 2023 সালে করমুক্ত আয় সীমা ছিল 3,50,000 এবং এখন করমুক্ত আয় সীমা হলো 3,75,000, যার মানে হলো টাকার ভ্যালু কমেছে 1,15,000 টাকা গত 3 বছরে, কিন্তু আপনার করমুক্ত আয় সীমা বাড়ছে মাত্র 25,000 টাকা। সোজা বাংলায় এই পুরো জিনিসটা, অঙ্কটা যদি আপনি একদম সারমর্ম সোজা বাংলায় বুঝতে চান, এটার মানে হলো আগে 2023 সালের কথা যদি আমরা চিন্তা করি, আপনার জীবনে আসলে কোনো ইমপ্রুভমেন্ট হয় নাই এই ইকুয়েশনের ভিতরে। কারণ 2023 সালে আপনার ইনকাম কম ছিল, আপনার ট্যাক্স দেওয়া লাগতো না। এখন কাগজে কলমে আপনার ইনকাম বাড়ছে। 2023 সালে 3.5 লাখ টাকা, আজকের 4,65,000 টাকা কাগজে কলমে। কিন্তু আপনার পার্চেসিং পাওয়ার কমছে, কিন্তু এখন আবার আপনাকে ট্যাক্সও দিতে হয়, কারণ কাগজে কলমে আপনার এখন বেশি টাকা ইনকাম হচ্ছে। মানে আগে আপনার 10 টাকা ইনকাম হইতো, এই কারণে আপনার ট্যাক্স দিতে হইতো না। এখন আপনার 15 টাকা ইনকাম হয়, এই কারণে আপনার ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু এই 15 টাকা দিয়ে আগের 10 টাকার জিনিস আপনি কিনতে পারেন না। আমি বোঝাইতে পারছি ব্যাপারটা? ও আরেকটা ব্যাপার, বোনাস টোনাস যত কিছু আছে সবকিছু কিন্তু করের আওতাভুক্ত। আপনি এইবারের ঈদে যে বোনাস পাইছেন, এবারের ডিসেম্বর আপনি যে বোনাস পাবেন যদি পেয়ে থাকেন, এগুলো সব কিন্তু আপনার পরবর্তী বছরে ট্যাক্সে দেখাইতে হবে। আমাদের এবারের বাজেটের সাইজ হলো 9,38,000 কোটি টাকা, এবং এই 9,38,000 কোটি টাকার মধ্যে মোরাললেস একটু কম বেশি হইতে পারে, বাট 7 লাখ কোটি টাকার মতো আসবে সরকারের আয় থেকে। সরকারের আয় কিভাবে হয়? আপনার আমার ভ্যাট ট্যাক্সের টাকা থেকে সরকারের আয় হয়। বিভিন্ন ব্যবসায়ীরা, ব্যবসা প্রতিষ্ঠানরা, ধরেন আমার যে বিজনেস আছে ওটা থেকে আমরা কর্পোরেট ট্যাক্স, এরকম সব বিজনেসেস যত কর্পোরেট ট্যাক্স দেয়, সেটা সরকারের একটা আয়ের উৎস। সরকারের আয়ের আরেকটা উৎস হলো সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো স্বায়ত্তশাসিত, টেলিটক ফর এক্সাম্পল, এরকম বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলা যখন ইনকাম করে, ওই ইনকামের ভিতরে যদি প্রফিট থাকে, বেশিরভাগ সরকারি কোম্পানি কখনো প্রফিট করে না, বাট যদি করে সেই প্রফিটের টাকাও কিন্তু সরকারের কোষাগারে যুক্ত হয়। প্রজেক্ট করা হয়েছে যে 7 লাখ কোটি টাকা আসবে ওইভাবে। বাকি যে ডেফিসিটটা আছে 2 লাখ কোটি টাকার প্লাস মাইনাস, এইটা আসবে দেশি এবং বিদেশি ঋণ থেকে। প্রতি বছরের বাজেটেই মোটামুটি এরকম, এটাকে বলা হলো ঘাটতি বাজেট, যে আমার টাকা আছে যত, তার থেকে আমি 2 লাখ কোটি টাকা বেশি দেখা বাজেট দাঁড় করবো। এটা প্রত্যেক বছরই হয়ে আসছে, বাংলাদেশ এটা সারা জীবনই হয়েছে। উন্নত বিশ্বের অনেক দেশে হয় না, উন্নত বিশ্বের অনেক দেশে উল্টা হয়, যে আমার বাজেট দিচ্ছি আমি 10 কোটি টাকা, কিন্তু আমি খরচ করবো 8 কোটি টাকা, এরকম হয় মাঝে মধ্যে। বাট এটা খুব একটা আনকমন জিনিস না, সব দেশে এটা কখনো না কখনো করে থাকে, এবং তারপরে আস্তে আস্তে আবার অ্যাডজাস্ট করে দেয়। সবসময় মাথায় রাখতে হয় এই জিনিস করার সময় যেন আমার ঋণের সুদের পরিমাণ আমার অ্যাকচুয়াল ডেভেলপমেন্টের পরিমাণের থেকে বেশি না হয়। মানে এমন কোনো সিনারিও যেন চলে না আসে যে আমি 1
কোটি টাকা খরচ করতেছি এডুকেশনের জন্য, কিন্তু 5 কোটি টাকা খরচ করতে হচ্ছে গত বছর যে ঋণ নিছিলাম ওইটা পরিশোধ করার জন্য, সুদ টুদ সহ। ওই সিচুয়েশন যেন চলে না আসে, এটা মাথায় রাখতে হবে। বাট মোরাললেস এটা তেমন মানে এক্সেপশনাল কিছু না। সিগারেটের উপরে সিগারেট খোরদের জন্য আসলে প্রত্যেক ট্যাক্সে তারা মোটামুটি জানে যে আর কিছু হোক না হোক সিগারেটের উপরে ট্যাক্স বসবেই, এবং সিগারেটের উপরে এবারও ট্যাক্স বসানো হয়েছে 350%। পেট্রোল এবং ডিজেলের গাড়িতে 156%। বিদেশি পাঙ্গাস মাছ যদি আপনার অনেক পছন্দ হয়ে থাকে, যে বিদেশি পাঙ্গাস মাছ ছাড়া আপনি থাকতে পারেন না, সেই ক্ষেত্রে আপনার জন্য স্যাড নিউজ হইলো বিদেশি পাঙ্গাস মাছের উপরে 20% ট্যাক্স বসছে। বিদেশি গ্যাস সিলিন্ডার, মধু, কাজু বাদাম, বিশাল লিস্ট। এবং মোট কথা ব্রডলি চেষ্টা করা হয়েছে বিদেশের জিনিসপত্র আমদানিতে নিরুৎসাহিত করার জন্য, এবং ওই কারণে মোটামুটি সবকিছুতেই ট্যাক্স বসানো হয়েছে যেটা ইম্পোর্ট করা হয়। অন্যদিকে ইলেকট্রিক গাড়িতে ট্যাক্স কমেছে, এবং ইলেকট্রিক গাড়ি শুধু না, ইলেকট্রিক বাইক ট্যাক্স যেগুলো আছে ওগুলোও ট্যাক্স কমেছে। প্লাস ইনফ্রাস্ট্রাকচার যেসব, যে আমি ইলেকট্রিক চার্জিং ইউনিট বসাবো, ওইটায় ট্যাক্স 0 করে দেওয়া হয়েছে। তো আপনি যদি একজন কোম্পানি হয়ে থাকেন, বা আপনি যদি ভাবেন আপনি এরকম একটা কোম্পানি দাঁড় করাবেন যেটার কাজ হবে ইলেকট্রিক চার্জিং ইউনিট বসাবে দেশের বিভিন্ন জায়গায়, আপনার জন্য কিন্তু এখন কর শূন্য। 60টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যেও কর কমেছে। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় বলতে আমরা যা বুঝি এক্স্যাক্টলি তাই, মানে হাঁস, মুরগি, ভাত, চাল, ডাল, এইসব, এগুলা এরকম 60টা আছে যেগুলা কর কমানো হয়েছে অনেক। আমি অনেক আগে বাজেট নিয়ে একটা ভিডিও করছিলাম, এরকমই একটা বাজেট পাবলিশ হয়েছে, এবং তারপরে আমি এরকম একটা ভিডিও করেছিলাম যেখানে আমি আপনাদের বুঝাইছিলাম অঙ্ক করে যে কেন ডাউনওয়ার্ড সিগনালে কোনো লাভ হয় না, কিন্তু আপওয়ার্ড সিগনালে ঠিকই দাম বাড়ে। একদম সহজ করে যদি আমি বলি, চালের ক্ষেত্রে ভ্যাট কমানো হয়েছে 10 টাকা, কথার কথা, কিন্তু কালকে যদি আপনি বাজারে যান আপনি দেখবেন না যে যেই চালের দাম আগে 50 টাকা ছিল ওটা এখন 40 টাকা হয়ে গেছে, কারণ ওই দোকানদার বলতেছে ভ্যাট কমানো হয়েছে, এই কারণে আমি 10 টাকা কমাই দিছি। এটা কখনো হয় না, বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই যে ভ্যাট কমানোর কারণে এভরিডে প্রোডাক্টের দাম কমে আসছে। এভরিডে প্রোডাক্ট, চাল, ডাল, নিত্য প্রয়োজনীয় যেগুলো আমরা রেগুলার কিনি সেগুলোর দাম কম। হ্যাঁ, যদি ফ্ল্যাট কেনার উপরে ভ্যাট কমে বা ট্যাক্স কমে, সেই ক্ষেত্রে আমরা বিল্ডিং এর দাম কমতে দেখতে পারি। গাড়ির ক্ষেত্রে যদি ট্যাক্স কমে, আমরা সেই ক্ষেত্রে গাড়ির দাম কমতে দেখতে পারি। বাট নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির ক্ষেত্রে কখনোই এরকম হয় না যে সরকার কমাইছে এই কারণে এখানে কমে আসছে, এটা কখনো হয় না। পুরো সাপ্লাই চেইনের ভিতরে এটা খেয়ে ফেলা হয়। অন দ্য আদার হ্যান্ড, যেগুলার দাম বাড়ানোর কথা বলা হয় ওগুলার দাম ইমিডিয়েটলি বাড়ে। সো আজকে যদি সরকার বলে যে কাজু বাদামের উপরে 20% ট্যাক্স, সেক্ষেত্রে আপনি কালকে ইমিডিয়েটলি আপনি যখন বাজারে যাবেন আপনি দেখবেন কাজু বাদামের উপরে 20% ট্যাক্স চলে, 20% দাম বেড়ে গেছে কাজু বাদামের। যদিও সে হয়তো ওটা ইম্পোর্ট করছে আরো অনেক আগে, বাট তারপরে ওটার দাম বেড়ে যাবে। সো বাংলাদেশের ইকোনমিতে সবসময় এটা হয়, আপওয়ার্ড মুভমেন্ট ইমিডিয়েটলি গ্র্যাব করা হয়, বাট ডাউনওয়ার্ড মুভমেন্ট কখনো আসে না বাজেটের কারণে। প্লাস আরেকটা জিনিস আপনার বুঝতে হবে, বছরের বিভিন্ন সময় তো বিভিন্ন জিনিসের দাম বাড়ে। বছরের প্রত্যেক মাসে তো বাজেট পাবলিশ হয় না, বাট তারপরেও আমরা দেখি হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ছে, বেগুনির দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, অমুক জিনিসের দাম বাড়ছে, বছরের বিভিন্ন সময় আমরা হইতে দেখি। তো এটা কেন? তার কারণ হলো বাজেটই একমাত্র ডিসাইডিং ফ্যাক্টর না কোন জিনিসের দাম বাড়বে বা কমবে। আর অনেক কিছু হয়, যার মধ্যে একটা বড় জিনিস হলো সাপ্লাই ডিমান্ডের কার্ভটা, একটা বড় জিনিস হলো বৈশ্বিক অবস্থা, প্লাস প্রত্যেকটা স্পেসিফিক জিনিসের জন্য অনেকগুলা ভেরিয়েবল থাকে। ধরেন বেশি বৃষ্টি হইলে একটা জিনিসের দাম বাড়তে পারে, আর একটা জিনিসের দাম কমতে পারে। কোনো এক জায়গায় খালি খুন হইলেও এলাকার জিনিসপত্রের দাম কমতে পারে, বাট অনেক অনেক ফ্যাক্টর চলে আসে। তো বাজেটই একমাত্র ফ্যাক্টর না, বাজেট দিয়ে আপনি পুরো ইকোনমি কখনোই কন্ট্রোল করতে পারবেন না। সোনা সরবরাহে উৎসে 5% কর ছিল একটা, ওইটাকে 0.5% করা হয়েছে। আপনি যদি গোল্ড ইম্পোর্টার হয়ে থাকেন সেক্ষেত্রে আগে আপনার 5% ট্যাক্স দিতে হইতো, এখন আপনার 0.5% ট্যাক্স দিতে হবে। বিশাল কমানো হয়েছে এটা। আগে সোনায় ভ্যাট ছিল 5%। আপনি যদি একটা গয়না কিনতেন কালকে চুরি, 100 টাকার চুরি কিনলে 105 টাকা দিতে হইতো। কিন্তু এখন ওটা একটা ফিক্সড সিস্টেমে নিয়ে আসা হয়েছে, পার্সেন্ট সিস্টেম থেকে। এখন থেকে সিস্টেম হলো প্রত্যেক ভরিতে আপনার 2500 টাকা ট্যাক্স দিতে হবে। এটা করার কারণ হলো গোল্ডের দাম অনেক আপ ডাউন করতেছে আমরা জানি। সো অনেক সময় দেখা যায় যে পার্সেন্টেজের হিসাব করলে আপনার অনেক বড় লস হয়ে যেতে পারে, যে কারণে এখন ভরির সাথে ওইটা অ্যাসোসিয়েট করে ফিক্সড করে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং কিছু ডিসিশন আসছে কাগজে কলমে, যেমন এআই এর উন্নয়নের জন্য 500 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। বাট এখানে অনেক এত বাজওয়ার্ড ইউজ করা হয়েছে, আমি পড়ার চেষ্টা করছি, মানে আমি নিজে ঠিক বুঝি নাই যে আসলে মানে করবেটা কি হবে এই 500 কোটি টাকা দিয়ে। বলা হয়েছে যে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হবে, নারী উদ্যোক্তা তৈরির চেষ্টা করা হবে, এআই ফ্রিল্যান্সার তৈরির চেষ্টা করা হবে, ডেটা সেন্টার বসানোর চেষ্টা করা হবে। বাট আমার মনে হয় না যে কংক্রিট প্ল্যান আছে। প্ল্যান আপাতত এটাই যে 500 কোটি টাকা বরাদ্দ দিলাম, পরে ফিগার আউট করবো যে কি করবো এই 500 কোটি টাকা দিয়ে। বাট এই 500 কোটি টাকা এআই এর জন্য, এবং এই সেম ব্র্যাকেটের ভিতরে ওই যে রাস্তায় যে ক্যামেরা বসছে সিগন্যাল মেনটেন করার জন্য, এআই দিয়ে সিগন্যালের জরিমানা করা হচ্ছে, ওইটা ওই সেম ব্র্যাকেটের ভিতরে রাখা হয়েছে আমি দেখেছি। স্টার্ট আপ, কন্টেন্ট ক্রিয়েটর এবং ফ্রিল্যান্সার,
এদের ওপরে 15%-এর একটা ভ্যাটের ঝামেলা চলতেছিল, যেটা অব্যাহতি দেওয়া হয়েছে এবং 2035 পর্যন্ত বা 2035 পর্যন্ত আই থিঙ্ক আপনি যদি এই 3 ক্যাটাগরির মধ্যে কেউ হয়ে থাকেন, আপনার ট্যাক্স মৌকুফ হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা আছে। এটা নিয়ে এখনো ডিবেট চলতেছে, বাট আই থিঙ্ক এটা ফাইনালাইজ হয়ে যাবে। আগামী 3 বছরের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $65 বিলিয়ন করতে চায় সরকার, এবং গত বছরের শেষে 24-25-এর শেষে এটা ছিল 31 বিলিয়ন। 31 থেকে গত বছরের হিসাবে 65-তে নিতে চায় আগামী 3 বছরের মধ্যে। এটাকে লক্ষ্যমাত্রা হিসাবে ধরা হয়েছে। আপনার একটা জিনিস বুঝতে হবে যে সরকার তো একটা বড় কোম্পানি, তাই না? সরকারের বিভিন্ন সার্ভিস আছে, ধরেন এই সার্ভিস ওই সার্ভিস, রাস্তা ক্লিন করাও সরকারের একটা সার্ভিস, আমাদেরকে ন্যাশনাল আইডি কার্ড দেওয়া সরকারের একটা সার্ভিস, পাসপোর্ট দেওয়া সরকারের একটা, সরকারের বিশাল বিশাল অনেক সার্ভিসেস আছে। আবার সরকারের অনেক কর্মী বাহিনী আছে, তাই না? সরকারের আমলা আছে, মন্ত্রীদের বেতন দিতে হয়, অনেক ডিসি আছে, অনেক কিছু আছে, পুলিশ আছে, আর্মি আছে, যেগুলো সবাই তো সরকারের কর্মী, এদের সবাইকে সরকারের বেতন দিতে হয়। যদি আপনার ইনকামের বেশিরভাগ আপনার অপারেটিং এক্সপেন্সও না, আপনার কর্মীদের বেতন দিতেই খরচ হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনি হয়তো এফিশিয়েন্টলি আপনার কোম্পানিটা চালাচ্ছেন না, এটা ধরে নেওয়া হয়। ধরেন আমার 10 টাকার ব্যবসা, সেই 10 টাকার ব্যবসার মধ্যে 3 টাকা আমি জাস্ট বেতনেই খরচ করে ফেলি। এটা কিন্তু আমি অপারেশনস, আমার প্রোডাক্ট বানাইতে না, লাইট জ্বালাইতে না, কোনো কাস্টমার মার্কেটিং এর জন্য না, কাস্টমার ম্যানেজমেন্টের জন্য, ওগুলো না, শুধু বেতন এবং ভাতাই আমি 30%-এর মতো খরচ করে ফেলতেছি। এটা খুব একটা এফিশিয়েন্ট ব্যাপার না, এবং বাংলাদেশ সরকারের সাথে এই সমস্যাটা এখন হচ্ছে। আমাদের টোটাল বাজেটের প্রায় 21-22% আমরা শুধু ভাতায় এবং বেতনে খরচ করি। 9,38,000 কোটি টাকার বাজেট, এর মধ্যে 1,90,000 কোটি টাকা খরচ হবে শুধুমাত্র বেতন দিতে এবং ভাতা দিতে। সামনে কিন্তু আবার সরকারি চাকরি আপনারা যারা করেন, আপনাদের ভালো ব্যাপার, সামনে আপনাদের বেতন বাড়তেছে। প্রায় সব ব্যবসায়ীকে আমি মোটামুটি খুশি দেখছি বাজেটের ব্যাপারে, নট বিকজ ব্যবসায়ীদের জন্য কোনো ছাড় আছে, বাট বিকজ ব্যবসায়ীদের জন্য স্টেবিলিটি আছে। বলা হচ্ছে 2031 সাল পর্যন্ত ব্যবসায়ীদের ট্যাক্স বাড়বে না, 27.5%-এর মতো ছিল যদি আপনি স্টক মার্কেটে না থাকেন, স্টক মার্কেটে থাকলে 25%, এবং বলা হয়েছে 2031 পর্যন্ত 30% এরকমই থাকবে, প্রত্যেক বছর বাড়ানো হবে না। সো সবাই একটু লং টার্ম প্ল্যান করতে পারবে, যেটা ব্যবসার জন্য খুবই ভালো একটা ব্যাপার। হার্ট রিং সহ বিভিন্ন ওষুধের দ্রব্যাদিতে কমার কথা দাম, ভ্যাট কমছে, এগুলোর অনেক কিছুতে। মোবাইল সিম কার্ডের কর বাতিল হবে, সো আপনার সিমের দাম কমবে, এবং আপনার ইলেকট্রিসিটির দামও কমার কথা, এবং সৌর বিদ্যুতেও অনেকগুলো রিবেট দেওয়া হয়েছে। ওভারঅল আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো মোটা দাগে পজিটিভ বাজেট। তেমন কোনো খারাপ বলার মতো কিছু আসলে ঘোষণা করা হয় নাই, বা অনেক বেশি ডিবেট করা যায় এরকম কোনো কিছু আসলে ঘোষণা করা হয় নাই। বাট দ্য সেম টাইম আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি তখনও বাজেট অধিবেশন চলতেছে, শেষ হয় নাই। বাজেট অধিবেশন ইজ অ্যান আর্ট অফ ইটস ওন। একজন লোক টানা 4-5-6 ঘন্টা ধরে পড়েই যাচ্ছে, যেটা এটা দেখার মতো জিনিস, এবং বেশ কষ্টকর হওয়ার কথা এই জিনিস। বাট অধিবেশন চলতেছে, আরো বিভিন্ন পরিবর্তন আসলেও আসতে পারে। বাট মোটা দাগে আমি এতক্ষণ ধরে আপনাদের যা বললাম, এই হলো আপনার আগামী বছরের বাজেট, এবং এই যা বললাম এগুলোর উপর ভিত্তি করে আপনার পরিকল্পনা করা উচিত, আপনি কি করবেন এবং আপনি কি করবেন না। ভালো থাকেন, টাটা।